বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবার কথা রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম.এ. আজিজ এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। একটু শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে আসতে চাই। এভার কেয়ারে বেগম খালেদা জিয়ার খোঁজ নিলেন তিন বাহিনীর প্রধান, যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই। না, মানে একজনের অসুস্থতা যে এত আলোড়ন তৈরি করলো, এইটা কিন্তু আনপ্রেসিডেন্টেড ইন আওয়ার হিস্ট্রি। আমাদের ইতিহাসে কিন্তু এরকম নাই যে একজন ব্যক্তির অসুস্থতা সারা দেশকে যেভাবে আলোড়িত করেছে। এটা অকল্পনীয় আর কি। দেখেন, বেশ কয়েকদিন ধরে সারা জাতি কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা, তার সুস্থতা ইত্যাদি নিয়ে মারাত্মক টেনশনে আছে। এবং আমরা দেখছি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই আমরা উদ্বিগ্ন হয়ে আছি এবং সবাই আমরা তার আর্লি রিকভারি চাচ্ছি। এবং তার অসুস্থতা এতটাই মানে আমাদের মনোযোগ কেড়েছে যে সবাই এখন চাচ্ছে যে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে এসে তার মায়ের পাশে দাঁড়ান। মানুষ এখন চাচ্ছে, মানে এতটা ইম্প্যাক্ট পড়েছে তার অসুস্থতা। এটা কিন্তু এর আগে কখনো হয় না। এটা সম্পূর্ণ কারণ এই যে খালেদা জিয়ার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ারে তিনি একটা সফিস্টিকেটেড একটা ইমেজ তৈরি করছেন, একটা কি বলবে যে প্রতিহিংসা বর্জিত এবং একটা সম্মানজনক নারী, মহিলার একটা ইমেজ তৈরি করেছে, যে কারণে তার অসুস্থতা সবাইকে চিন্তিত করে তুলেছে, সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। এবং আমি জানি না তার বর্তমান স্বাস্থ্যের অবস্থাটা কি। তবে এই যে এবার কেয়ারের চারদিকে যে আপনার বসানো হয়েছে, নিরাপত্তা বসানো হয়েছে, এটা আমার কাছে খুব একটা পজিটিভ দিক মনে হয়। কারণ একজন অসুস্থ মানুষকে এত বিরক্ত করা এবং এত সময় কিন্তু কাঙ্ক্ষিত না। সেখানে কি যে রোগীর অবস্থা আরো ডেটোরিয়েট করে, ফলে খালেদা জিয়াকে একেবারেই সেক্রেটারির অবস্থায় একেবারেই মানে কনফাইন্ড অবস্থায় তার ট্রিটমেন্ট হোক। আমরা তো শুনেছি যে উনি আইসিইউতে আছে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে। তো ফলে আমরা চাইব তার পেছনে যে ধরনের চিকিৎসক নিয়োগ করা হয়েছে, মানে দেশীয় থেকে শুরু করে বিদেশি যত চিকিৎসক, এবং আমরা শুনে একটু আগে আপনি বললেন যুক্তরাজ্য থেকেও আপনার চিকিৎসকদের আসছে, চায়না থেকেও আসছে, আমরা জানি দেশের যারা বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী তারাও এটার সাথে যুক্ত হয়েছে। এবং আমরা আশা করি যে এত একটা চমৎকার কি বলে চিকিৎসক মন্ডলী যে মেডিকেল বোর্ড, এই মেডিকেল বোর্ড আমরা আশা করছি তারা প্রপারলি ডায়াগনোসিস করে তারা প্রপার ট্রিটমেন্ট দেবে এবং আমাদের এই দেশের নেত্রী উনি দ্রুতই নির্বাচনে উনি তার দলের নেতৃত্ব দিবেন। আমরা চাই যে আগামী নির্বাচনে শুধু আমরা তো জানি যে উনি বোধ হয় 3টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমরা জেনেছি। এখন শুধু প্রতিদ্বন্দ্বী না, উনি আগামী নির্বাচনে বিএনপি কে নেতৃত্ব দিবেন, মানুষের কাছে ভোট চাইবেন এবং সে ধরনের একটা ফিজিক্যাল ফিটনেস খুব দ্রুতই চলে আসুক, এটা আমরা সবাই চাচ্ছি। জি, নিশ্চয়ই। এবং আরেকটি বিষয় একটু আমি আসতে চাই, একটু বলতেও চাই যে আপনার কথা মাঝে মাঝে কেটে আসছে, কাপা কাপা কথা আসছে, সম্ভবত যান্ত্রিক কোনো ত্রুটি হবে। আমার যে প্রশ্নটি এই মুহূর্তে সেটি হচ্ছে যে অনেকেই গুজব ছড়াচ্ছেন, বিভিন্নজন বিভিন্নভাবে তাদের ব্যাখ্যা দিচ্ছেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা খুবই খারাপ, কেউ বলছেন যে ভালোর পথে। তো বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতেই আসলে সংবাদ করা উচিত। এই প্রসঙ্গে আসলে কি বলবেন? শুনেন, আমি বলি কি, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ কনস্পিরেসি এন্ড হিউমার। বাংলাদেশ মানে কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র তত্ত্ব এবং গুজবের একটা দেশ।
আপনি দেখবেন যে কোনো একটা পলিটিক্যাল বড় ধরনের ঘটনা ঘটলে নানা রকম ঝামেলা ছড়ায়, নানা রকম কনস্পিরেসি থিওরি বের হয়, অনন্ত তথ্য বের হয়। হ্যাঁ, তো এবং সবচেয়ে বড় বড় মানে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে ফেসবুকটা আসলে একটা খুবই কনফিউজিং মানে মিডিয়া হয়ে দাঁড়িয়েছে। এবং এটার সাথে আজকাল আমরা যুক্ত হয়েছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমনিতে ফেসবুক আপনার কিভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, অনেকটাই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ফেসবুকে নানা রকম আপনার গুজব ছড়ানো হয় দলীয় দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন মানে গোষ্ঠী স্বার্থকে গোষ্ঠী স্বার্থের পারপাস করার জন্য, ব্যক্তি স্বার্থ পারপাস করার জন্য ইত্যাদি নানা কারণে ফেসবুকে ডিস্টোর্টেড সংবাদ, ডিস্টোর্টেড খবর আমরা দেখি, বিকৃত অথবা অর্ধসত্য অথবা একেবারেই উল্টো খবর আমরা দেখি। হ্যাঁ, এবং এটার সাথে কিন্তু এআই যুক্ত হয়েছে। এআই ব্যবহার করে আপনার একটা ঘটনাকে এমন উপস্থাপন করে, একটা মিথ্যাকে এমন ভাবে উপস্থাপন করে যে মনে হয় এটি সত্যি, তখন মানুষ একটা কনফিউজ হয়ে যায়। তো ফলে কোনো কোনো ব্যাপারে বিশ্বাস স্থাপন করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা ঘটনা, এইগুলো প্রত্যেকটা ঘটনা ক্রস চেক করা উচিত। আমি একটা জিনিস দেখলাম, একটা ফেসবুকে একটা আইটেম দেখলাম, বা কেউ একজন আমাকে একটা কিছু বললো, আমি সাথে সাথে এটা বিশ্বাস না করে এটা একটা ক্রস চেক করা দরকার যে আসলে এটা সত্যি কিনা। হ্যাঁ, তো আমি যেটা জানি যে খালেদা জিয়ার বর্তমান যে কন্ডিশন সেটা খুব বেশি ডিটোরিয়েট করে নেই। আগে মানে কয়েকদিন আগে যেটা ছিল ঠিক স্থিতি অবস্থায় আছে, আমি যেটা শুনেছি আর কি। হ্যাঁ, যে আমি এবং অথেন্টিক সোর্স থেকে শুনেছি, তো বিএনপির হাই লেভেলের নেতাদের কাছে শুনেছি আমি যে উনি, আমরা যেভাবে বলতেছি যে একেবারে আশঙ্কা, কেউ কেউ বলতেছে যে উনি আসলে ক্লিনিক্যালি ডেড, খালি হচ্ছে ওনার ভেন্টিলেশনে তুলে নেবেন, তাইলে মানে এমনও বের হচ্ছে, এমনও বুঝে বের হচ্ছে মারা গেছে। নিয়েছি, বুঝতে পেরেছি, মানে সামগ্রিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং নির্বাচন সংশ্লিষ্ট ইস্যুতে আপনি মন্তব্য করছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার সেখানে ব্যান্ডউইথ খারাপ হতে পারে। আমরা আসলে অডিওটা খুব ভালোভাবে শুনতে পারছি না, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে খুব অস্পষ্ট আসছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে আরেকজন অতিথি জয়েন করবেন এবং আপনার কথা আমরা শুনতে চাইব নিশ্চয়ই। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হবার কথা আছেন এম.এ. আজিজ এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহবুব কামাল। মাহবুব কামাল, বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে কথা বলছিলাম। আমি আজকে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন, আবার চীনা চিকিৎসক দলও এসেছেন আর কি। আমি একটু তার পুরো ট্রিটমেন্টের বিষয়ে একটু জানতে চাই, এবং তিনি যদি সুস্থ হন, মানে তার শারীরিক অবস্থা যদি উন্নতি হয়, তিনি নিশ্চয়ই লন্ডনে যাবে এমন পরিকল্পনা রয়েছে দলটির, বিএনপির। এই প্রসঙ্গে আসলে কি বলবেন? মানে আপনি দেখা যায় যে একটা লোক দেখা যায় যে ভালো ট্রিটমেন্ট করেও আপনার চিকিৎসা সারতেছেন না, আবার অল্প চিকিৎসা যাচ্ছে। হ্যাঁ, একই রোগ হয়তো, মানে কিভাবে এটা বলা মুশকিল। আমরা এক্সপেক্ট করবো যে খালেদা জিয়া যখন মাহবুব কামাল ভাই, আপনি হেডফোনটা খুলে যদি কথা বলতেন তাহলেই মনে হয় আগের মতো একটু আমরা কিছুটা শুনতে পারতাম। মানে এখন আরো মানে সমস্যা হচ্ছে, মানে আমরা আপনার কথা কেটে অডিওতে সমস্যা হচ্ছে। মানে আপনার ল্যাপটপে কিংবা ফোনে যদি কোনো মানে আপনার যেখানে লাগানো আছে জ্যাকটা, অর্থাৎ পিনটা, সেখান থেকে খুলে দিতে হবে। আপনি আচ্ছা, আমরা একটু সরাসরি প্রশ্ন করি, আপনি যদি একটু সংক্ষেপে উত্তর দেন তাহলে নিশ্চয়ই বোঝা যাবে। জি, নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার কাছেও যেতে চাই, তারপর আবারও আপনার কাছে ফিরবো। এম.এ. আজিজ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি।
জি, আমরা আসলে আজকে মানে দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করি। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে আলোচনা করছি এবং যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন এবং ওনার অবস্থার যদি উন্নতি হয় তাহলে ওনাকে লন্ডনে নেওয়া হতে পারে। এটা আমরা মানে শুনেছি কিংবা এটা আমরা জানি। আপনার একটু মন্তব্য জানতে চাই এই ক্ষেত্রে। দেখেন, এখানে আপনার তারেক রহমান তার সন্তান তিনি আসার জন্য অনেক আগে প্রস্তুত ছিল, তার জন্য বাসা গাড়ি সব ঠিক করা হয়েছিল, কিন্তু এখন তিনি বলছেন যে তার আসাটা তার উপরে নির্ভর করে না। যদিও আজকে আপনার বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিবও বলেছেন তিনি 2-1 দিনের মধ্যে আসবেন, তবে শেষ পর্যন্ত বলা হচ্ছে যদি তিনি লন্ডনে যান তাহলে হয়তো তার আসা হবে না। কিন্তু আমার এখানে মতামতটা ভিন্ন আছে যে তারেক রহমান কিন্তু ব্রিটেনের নাগরিক না, তিনি পলিটিক্যাল অ্যাসাইলামে আছে। অ্যাসাইলামে আসলে এই দেশের পারমিশন অনুমোদন লাগবে, সেক্ষেত্রে এদেশ থেকে ট্রাভেল ভিসা একদিনে ইস্যু করার কথা, কিন্তু সেটা কয়দিনের জন্য? তিনি তো এখন সামনে নির্বাচন, তিনি তো ট্রাভেল পাস নিয়ে যদি আসে হয়তো 7 দিন 10 দিন 1 মাস 2 মাস, তাহলে তো তার আসা হলো না। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা জটিলতা আছে। তারপরে আমি বলবো যে আমাদের দেশের সকল নির্বাচনে পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে, তো এখানেও আমার কাছে মনে হয় পরাশক্তি অ্যাক্টিভ আছে। এখন জনশ্রুতি আছে যে আবার -2 ফর্মুলা এক্সিকিউট হতে যাচ্ছে কিনা। ধরেন একটা তো মাইনাস হয়ে গেছে, আর একটা ধরেন ম্যাডাম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে যে অবস্থায় আছেন তাতে করে তিনি সুস্থ হলেও তো সাংগঠনিক কাজ এত বড় রাজনৈতিক দল সামলানো তার জন্য কঠিন। তো সেক্ষেত্রে যদি তারেক রহমান যদি আসতে না পারেন তাহলে তো -2 হয়ে গেল, এরকম একটা গুঞ্জন কিন্তু আছে। সুতরাং সেরকম একটা কিছু কিনা আমার ঠিক এটার প্রমাণ নাই, বাট এটা আমার সন্দেহ। মানে একটি শঙ্কা প্রকাশ করছেন এরকম। আপনার কথার প্রসঙ্গ ধরে একটু আমি বলতে চাই, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরার সংশয় দেখেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে তিনি দেশে ফিরবেন, যখনই হোক দেশে ফিরবেন, এটা নিয়ে আসলে কোনো সংশয় নেই। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন ফেরা বা না ফেরায় ভোটে কোনো প্রভাব পড়বে না তারেক রহমানের। এটা তো কথার কথাও হতে পারে, দেখা গেল যে কথা প্রসঙ্গে এটা বললো যে নির্বাচন নিয়ে যে কোনো সংশয় নেই, এই বিষয়টিও আসলে জোর দিয়ে আসলে বলতে চেয়েছেন। এমনও কি হতে পারে বিষয়টি? না, দেখেন এখানে সবই আমাদের অনুমান নির্ভর কথা হবে। ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু ভিজিট করছেন কয়েকটি দেশ, সেখানে একটা বৈঠক হয়েছে আপনার দুবাইতে, সেখানে বৈঠক হয়েছে, সেখানে ভারত আমেরিকা সহ 4টি দেশের প্রতিনিধি ওখানে ছিল। সেখানে আমরা যেটা জেনেছি যেখানে যেসব ডিসিশনগুলো হয়েছে তাতে যেহেতু প্রমাণ নাই, এটা অনলাইন থেকে বা মাস মিডিয়ার থেকে শোনা, সেক্ষেত্রে বলাই যায় যে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের অনুকূলে সিদ্ধান্ত হয় নাই। তো যদি ওটা সত্য হয় তাহলে তো -2 ফর্মুলা এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং আমাদের দেখতে হবে যে ওই বৈঠকে অর্থাৎ আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি জাতিকে তার ভিজিট সম্পর্কে কোনো ব্রিফিং দেন কিনা, তাহলে আমরা পরিষ্কার হতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান যদি লন্ডনে তার মা যায়, শেষ পর্যন্ত নেওয়ার উপযুক্ত শারীরিক অবস্থা থাকে, তাহলে লন্ডনেই যাবেন এবং তিনি আসবেন বলে মনে হচ্ছে না। এই আসবেন বলে মনে হচ্ছে না, মানে তারেক রহমান আসবেন বলে মনে হচ্ছে না, এমন মনে হচ্ছে? আপনার সংশয়টা এমনই মনে হচ্ছে, কারণ তার মা যদি অর্থাৎ বেগম খালেদা জিয়া যদি শারীরিক অবস্থা কিছু উন্নতি হয় এবং তাকে যদি লন্ডনে নেওয়া যায় তাহলে তো তার আসার তার মায়ের কাছেই সে হয়তো থাকবে। রাইট, মানে এই মুহূর্তে তিনি আসবেন না, তাহলে তো নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা লন্ডনেই হবে, কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসবে তফসিল ঘোষণার পর তখন আসলে কি হবে না, তখন হয়তো তিনি হয়তো ট্রাভেল পাস যদি লম্বা সময় তো কতদিনের জন্য হয় তাও তো আমার জানা নাই। তিনি যেহেতু পলিটিক্যাল অ্যাসাইলামে আছে, যে দেশে বাংলাদেশি উনি ব্রিটেনে আছে, এই দেশে এখন আসতে গেলে তার এই দেশের সরকারের অনুমতি লাগবে। সরকার তো অনুমতি দিতে চাচ্ছে, কিন্তু উনি তো আসতে পারছে না, কারণ ট্রাভেল পাস কতদিনের জন্য এটাও তো আমরা জানি না। এটারও নিশ্চয়ই একটা প্রসেসিং আছে, মানে হচ্ছে কেউ যদি দেশে ফিরতে, মানে
তখন তো তার দেশে নিরাপত্তা ছিল না। এখন তো আসলে বাংলাদেশ সরকার বলছে যে আসলে তার এই দেশে তার নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমি আপনার কাছে আবারও ফিরবো, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে চাই, নির্বাচন কমিশনের বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন মাহবুব কামাল। আবারও আমি একটু আপনার কাছে ফিরতে চাই, মানে আপনার অডিওতে মানে আপনার কথা আসলে ঠিকভাবে আমরা শুনতে পারছিলাম না, এখন শুনতে পারি কি না আমি একটু দেখতে চাই। একটু নির্বাচন নিয়েই কথা বলতে চাই, মানে হচ্ছে 7 থেকে 11ই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল, নতুন ভোটারদের আস্থা অর্জন ইসির জন্য বড় চ্যালেঞ্জ। এই যে 7 থেকে 11ই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা বলা হচ্ছে, নতুন ভোটারদের আস্থাটা আসলে চ্যালেঞ্জ হবে কেন? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বললেন যে এটা অনেক মিন করে এত ছেলের সঙ্গে জি নিশ্চয়ই মাহবুব কামাল, আপনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো তথ্যই আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু খুবই দুঃখিত, মানে যান্ত্রিক ত্রুটির জন্য আপনার কথা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু আবারও তার কাছে ফিরতে চাই। এম এ আজিজ, আপনার কাছে ফিরতে চাই, একটু নির্বাচন নিয়েই কথা বলতে চাই। তফসিল ঘোষণা হচ্ছে 7 থেকে 11ই ডিসেম্বরের মধ্যে, এবং নতুন ভোটারদের আস্থা অর্জন, এটা হচ্ছে বলছে ইসির জন্য একটা বড় চ্যালেঞ্জ, এটা নির্বাচন কমিশন বলছে। আপনি কেন, মানে নতুন ভোটারদের আস্থা অর্জন বড় চ্যালেঞ্জ হবে কেন নির্বাচন কমিশনের জন্য? এখানেই প্রশ্ন, কোন প্রশাসন অর্থাৎ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য স্টেক হোল্ডারদের কোঅপারেশন লাগে। অভ্যুত্থানের শক্তি কিন্তু দ্বিধা বিভক্ত। এদিকে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এরাও কিন্তু প্রস্তুত আমার কাছে মনে হয় না। সুতরাং এই সরকার অর্থাৎ এই ইলেকশন কমিশন নির্বাচন প্রপারলি অনুষ্ঠান করতে পারবে কিনা সন্দেহ। এই জন্য জনশ্রুতি আছে, রিকশাওয়ালার কাছে উঠলেও বলে নির্বাচন হবে তো, অর্থাৎ সংশয় কাটেনি। আর চ্যালেঞ্জ যেটা বলছি, যে ধরেন অভ্যুত্থানের শক্তি, ধরেন জামাত ইসলাম এবং বিএনপি, 2 দিনে ইতিমধ্যে তো বহু লোক মারাও গেছে ক্লাসে। তো সুতরাং এখন তো হানাহানি পর্যায়ে আছে, অনেক জায়গায় এটা হচ্ছে। তো ধরেন নির্বাচনে ধরেন কয়টা পুলিশ আপনি দিবেন? আনসার 2টে পুলিশ, 2টে আনসার। আর্মি তো স্ট্রাইকিং ফোর্স থাকবে, হয় থানা হেডকোয়ার্টারে না ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। যদি ধরেন কোন সেন্টারে, প্রায় 4,500 সেন্টার হবে, একটা সেন্টারে যদি আপনার গোলযোগ লাগে, ধরেন বিএনপি জামাতের কর্মীরা যদি হয় এবং বাক্স যদি পাট খেতে ধান কেটে নিয়ে চলে যায়, কে ঠেকাবে বলেন? সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা মূলত আমি বলবো রাজনৈতিক দল যেগুলো অংশগ্রহণ করবে, এছাড়া তো ধরেন আওয়ামী লীগের সমর্থক তো আছেই, তারাও আপনার আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ, কিন্তু কর্মীরা তো আছে, সমর্থকরা তো আছে, তারাও তো হয়তো বসে থাকবে না, তারাও তো অনেক এখানে নির্বাচনে নানান রকম সমস্যা তৈরি করতে পারে। সুতরাং এটা তো বড় চ্যালেঞ্জ আছেই। আবার 2টা ভোট একসাথে হবে, একটি হলো হানা ভোট সংস্কার নিয়ে, আর একটি হচ্ছে সংসদ নির্বাচন। হানা ভোট তো আপনার ধরেন, আমার কাছে যেটা মনে হয়েছে, হানা ভোটে ধরেন নোট অফ ডিসেন্ট গুলো বিএনপির নাই, জামাতের 4টে ছিল, এটাও নাই। সুতরাং না ভোট, বিএনপির সদস্যরা যদি না ভোট দেয় এবং আওয়ামী লীগের সমর্থকরা আসলে তারাও না ভোট দেবে। বেশ কিছু আসলে গুরুত্বপূর্ণ আপনি পয়েন্ট তুলে ধরেছেন, যে পয়েন্টগুলো নিয়ে আসলেই সংশয় রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আসলে অনেকের দ্বিধাও থাকতে পারে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।